হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়টি আজকে ক্লাস শুরু করছি। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে জানবো যে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে, যে এই সম্মিলিত জাতিপুঞ্জ কি, এর উদ্ভব কিভাবে হয়, আর এই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি, এর নীতিসমূহ বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে এই সম্মিলিত জাতিপুঞ্জটা কি। দেখো, বিশ্বের মধ্যে সব থেকে বড় একটা আন্তর্জাতিক সংস্থা হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জ, যার মধ্যে বর্তমানে 193টি দেশ আছে। ঠিক আছে, 193টি দেশ কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে রয়েছে। এই সম্মিলিত জাতিপুঞ্জ এর উদ্ভব কিভাবে হয়, দেখো এর উদ্ভব সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ অরিজিন অফ ইউনাইটেড নেশনস। এই সম্মিলিত জাতিপুঞ্জ, এই যে একটা আন্তর্জাতিক সংস্থা, এর উদ্ভব কিভাবে হয়। দেখো এর উদ্ভব কিভাবে হয় তার আগে তোমাদের জানতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়, কত সাল থেকে কত সালের মধ্যে হয়। আমি যখন ঠান্ডা যুদ্ধ পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক ধ্বংস হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রত্যেক দেশের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাহলে এই যে বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল, বিশ্বের মধ্যে যে নিরাপত্তার মধ্যে যে সংকট দেখা দিয়েছিল, তার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়। কিসের জন্য? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার যাতে বিশ্বের মধ্যে কোনো যুদ্ধ না বাধে, তার জন্য বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে কেন এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয় তা দেখে প্রত্যেকটি দেশ এখন বুঝতে পারে যে এখন যুদ্ধ করে কোনো লাভ নেই, যুদ্ধ করলে প্রত্যেক দেশেরই ক্ষতি হয়। তার জন্য 1945 সালে কি হয়, যে সমস্ত দেশ মিলে তখন 50টি দেশ একত্রিত হয়ে এই সম্মিলিত যে জাতিপুঞ্জ, এই সংস্থা, এটা গঠন করে। ঠিক আছে, এবার আস্তে আস্তে এখন এর সদস্য সংখ্যা বাড়তে বাড়তে 193টি দেশ বর্তমানে আছে। ঠিক আছে, তাহলে উদ্ভবটা সম্পর্কে আরেকটু যদি ভালো মতো বলা যায়, যে প্রথমে কি হয়, যে একটা সম্মেলন, সেই সম্মেলনটা কি, সেই সম্মেলনের নামটা মনে রাখবে, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সান ফ্রান্সিসকো সম্মেলনেই কি হয়, যে 50টি দেশ, ঠিক আছে, 50টি দেশ মিলিত হয়ে একটা সম্মেলন করে। আর এই সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত? এই সান ফ্রান্সিসকো হচ্ছে আমেরিকার একটা জায়গা। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা জায়গাতে 50টি দেশ মিলিত হয়ে তারা এই সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠন হবে তার সম্পর্কে এখানে আলোচনা করে, একটা সম্মেলন করে। আর এখানে ডেটটা মনে রাখবে যে 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত এই সম্মেলনটা চলে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটা সম্মেলন হয়, তার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সেটা 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত চলে। তাহলে এই যে সময়টা প্রায় 2 মাস, এই 2 মাসের মধ্যেই কি হয়, যে সম্মিলিত জাতিপুঞ্জ যে এই সংস্থাটা, তার সংবিধান কি হয়, যে এখানের মধ্যে তৈরি হয় এবং এখানে স্বাক্ষরিত হয়। বোঝা গেল? তাহলে এই যে সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সম্মেলনেই কি হয়, যে এই সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম যদি আসে, তাহলে তোমরা কি লিখবে, যে সংবিধানের নাম কি, নাম হবে সনদ। ঠিক আছে, বা ইংরেজিতে বললে ইউএন চার্টার। তাহলে ইউএন চার্টার তোমাদের বাংলায় আসবে, তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ। এখন সংবিধান কি, তোমরা ক্লাস 11-এও পড়েছো যে সংবিধান হচ্ছে, যেমন আমাদের দেশের সংবিধান আছে একটা দেশকে পরিচালনা করার জন্য, ঠিক আছে, যে সমস্ত নিয়ম কানুনের একটা নথি আছে সেটা হচ্ছে সংবিধান। তাহলে সেরকম এই আন্তর্জাতিক যে একটা সংস্থা,
সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস এই সংস্থাটা কিভাবে পরিচালিত হবে, এর যে একটা নিয়ম কানুনের যে একটা নথি আছে সেটা হচ্ছে সনদ, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান, আর তার নাম হচ্ছে সনদ অর্থাৎ ইউএন চার্টার। মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ বা সংবিধানটা যে সম্মিলিত জাতিপুঞ্জের আছে সেটা কোন সম্মেলনে গৃহীত হয়, তাহলে মনে রাখবে যে সান ফ্রান্সিসকো সম্মেলনে। এই সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত হয়, এই ডেটটা মনে রাখার দরকার নাই, ঠিক আছে? এই ডেটটা মনে রাখার একদম দরকার নেই, শুধু মনে রাখবে যে সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে সেটা গৃহীত হয়, ঠিক আছে? এখানে সনদ কি হয়, যে গৃহীত হয়, গৃহীত হয়। আর সেখানে 50টি দেশ ছিল, এটা মনে রাখবে। বোঝা গেল? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ এই যে সংগঠনটা, এটা তারপরে দেখো যে এখানে তো গৃহীত হয়ে যায়, কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ কার্যকর হয়, এই সনদ কার্যকরী হয় কত সালে? তাই মনে রাখবে এই সনদ কার্যকরী হয় 24 অক্টোবর 1945। ঠিক আছে? 1945 সালের 24 অক্টোবর এই যে সনদ, সংবিধানটা সম্মিলিত জাতিপুঞ্জের, এটা কার্যকর হয়। অর্থাৎ এখানে তো গৃহীত হয়ে গেল 26 জুনে, তারপরে এই সনদের যে আইন কানুন যা আছে, নিয়ম কানুন, তা লাগু হয় অর্থাৎ কার্যকরী হয় এই 24 অক্টোবর 1945 সালে। তাহলে এই দিনটি, এই ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 24 অক্টোবর 1945 সাল, এটাকেই বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ দিবস অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে আমরা কোন দিন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করি, তাহলে হচ্ছে 24 অক্টোবর। আমরা প্রতি বছর 24 অক্টোবর এই ডেটটাতে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি, কারণ এই 24 অক্টোবর 1945 সালে কি হয়েছিল, যে এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সেটা কার্যকরী হয়েছিল। তাহলে মনে রাখবে যে 24 অক্টোবর আমরা কি হিসাবে পালন করি, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস। ঠিক আছে? তোমাদের যেহেতু বাংলায় আসবে তাই বাংলায় লিখে দিলাম, আর ইংরেজিতে বললে ইউনাইটেড নেশনস ডে। তাহলে আমরা ইউনাইটেড নেশনস ডে বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করি, 24 অক্টোবর। আর যদি পরীক্ষায় আসে যে কবে এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়, তাহলে এই 24 অক্টোবর 1945। ঠিক আছে? এটা কিন্তু প্রতিষ্ঠারও ডেট। ঠিক আছে? প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়, ডেটা মনে রাখবে যে 24 অক্টোবর 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। তাহলে এখানে কি কি ইম্পর্টেন্ট আবার বলে দিচ্ছি, যে এখানে এই সম্মেলনটা ইম্পর্টেন্ট, যে এই সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্যেই এই যে সম্মিলিত জাতিপুঞ্জ একটা আন্তর্জাতিক সংস্থা যেটা গঠিত হয়েছিল পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য, যাতে পরবর্তীতে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে, এমন যাতে আবার যাতে বিশ্বের মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, তাকে আটকানোর জন্য অর্থাৎ পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়। আর এখন জানবো আরেকটা মনে রাখবে যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এর হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায় আছে, এটা মনে রাখবে যে এর সদর দপ্তর, সদর দপ্তর। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় আছে, অর্থাৎ মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। তাহলে উত্তর হচ্ছে নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক। ঠিক আছে? তাহলে নিউ ইয়র্ক শহরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, এটা মনে রাখবে। নিউ ইয়র্ক কোথায় আছে, এটা আমেরিকার একটা শহর। ঠিক আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার। তাহলে এখানে কি কি কোশ্চেন হয়, যে সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়, ডেটটা মনে রাখবে 24 অক্টোবর 1945। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কত সালে, কোন সম্মেলনে গৃহীত হয়, সান ফ্রান্সিসকো সম্মেলনে। সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি সদস্য দেশ ছিল, তখন 50টি সদস্য দেশ ছিল। আর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস এই ডেটটাতে পালন করি 24 অক্টোবর। আর
সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কত সালে হয়, এই ডেটটাই। ঠিক আছে, তাহলে এতটুকু হয়ে গেল সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব সম্পর্কে এবং তার কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে। আর একটা এখন জানবো, আর একটা সংস্থা ছিল বলে রাখি, সেটা হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। ঠিক আছে, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এটা গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, পৃথিবীর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। এরকম প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, তাহলে এগুলো তোমরা নোট করে রাখো, আমি মুছে দিচ্ছি এটা। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জাতিসংঘ সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় এটা মনে রাখবে। আর এখানে মধ্যে লিখিয়ে দিয়েছিলাম, এটা মনে রাখবে যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এর মধ্যে বর্তমানে কতগুলি সদস্য দেশ আছে, 193টা, এটা মনে রাখবে। তাহলে এখন জাতিসংঘ সম্পর্কে জানবো। লিগ অফ নেশন, দেখো জাতিসংঘ এই জাতিসংঘ ইংরেজিতে বলা হয় লিগ, লিগ অফ নেশনস। ঠিক আছে, এই জাতিসংঘ বা লিগ অফ নেশনস এইটা একটা সংস্থা যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ নৃশংসতা এবং যে ধ্বংস হয়, তার পরিপ্রেক্ষিতে যাতে প্রথম বিশ্বযুদ্ধের পরে আরও যাতে বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য এই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল 1920 সালে 10 জানুয়ারি। ঠিক আছে, 10 জানুয়ারি। ঠিক আছে, তাহলে 1920 সাল, এটা শুধু মনে রাখবে যে 1920 সালে এই জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশন প্রতিষ্ঠা হয়েছিল। কিসের জন্য, যে প্রথম বিশ্বযুদ্ধ যে হয়, প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয়, প্রথম বিশ্বযুদ্ধ যে হয়, প্রথম বিশ্বযুদ্ধ হয় হচ্ছে 1914 থেকে 1919 সালের মধ্যে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে, আর প্রথম বিশ্বযুদ্ধ হয় হচ্ছে 1914 থেকে 1919 সালের মধ্যে। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে আবার যাতে কোনো বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য এই জাতিসংঘ গঠিত হয় 1919 সালের পরেই আর কি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই 1920 সালের 10 জানুয়ারি এই জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশন গঠিত হয়। কিসের জন্য, যে পরে যাতে পৃথিবীর মধ্যে আর কি শান্তি বজায় থাকে, নিরাপত্তা বজায় থাকে, যাতে পরে আর বিশ্বযুদ্ধ না হয়। কিন্তু কি হয়, 1939 সাল থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তার মানে কি, এই যে সংস্থাটা গঠিত হয়েছিল জাতিসংঘ, কিসের জন্য, যাতে প্রথম বিশ্বযুদ্ধের পরে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য গঠিত হয়েছিল। কিন্তু 1920 সালে গঠিত হওয়ার পরেও 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তার মানে কি, এই যে জাতিসংঘ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারলো না। তাহলে এর কোনো কার্যকারিতাই থাকলো না। তাহলে এর জন্য কি হয়, যে 1920 সালে তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, কিন্তু 1946 সালে, ঠিক আছে, 1946 সালে আর কি এই সংস্থাটার বিলুপ্তি হয়ে যায়, মানে এই সংস্থাটা আর থাকে না। 1946 সালের এপ্রিল মাসের দিকে কি হয়, যে এই সংস্থাটা অকালে মৃত্যু ঘটে, অর্থাৎ এই জাতিসংঘ এখন বর্তমানে কিন্তু আর নেই। কিসের জন্য নেই বোঝা গেল, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই সংস্থাটা গঠিত করা হয়েছিল যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, বিশ্বের মধ্যে যাতে যুদ্ধ না হয়। কিন্তু যেহেতু এই সংস্থাটা যুদ্ধকেই আটকাতে পারলো না, তাহলে এই সংস্থার মূল্য আর থাকলো না। তার জন্য 1946 সালে আর এখন আর নেই। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন নতুন একটা সংস্থা গঠিত হয়েছিল, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালে। সেটা কিন্তু এখনো বর্তমান পর্যন্ত আছে, আর তার মধ্যে 193টি দেশ আছে। ঠিক আছে, 193টি দেশ আছে, আর ভারতও কিন্তু এর সদস্য। ভারতও কিন্তু এই 193টি দেশের মধ্যে আছে। আর একটা কোশ্চেন এসে যায়, যে এই যে 193টি দেশ আছে সম্মিলিত জাতিপুঞ্জে, তার মধ্যে প্রবীণতম দেশের নাম কি, বা 193তম সদস্যের নাম কি, অর্থাৎ সবার শেষে এই সম্মিলিত জাতিপুঞ্জে কোন দেশ যোগদান করে। তাহলে মনে রাখবে যে সর্বশেষ যেই দেশ যোগদান করে, বা 193তম দেশের নাম, বা প্রবীণতম দেশের নাম যদি বলে, তাহলে উত্তর হয়ে যাবে দক্ষিণ সুদান, অর্থাৎ সাউথ সুদান। ঠিক আছে, দক্ষিণ সুদান।
তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, তাহলে তোমাদেরও আসতে পারে। তাহলে এই নামটা মনে রাখবে, কোন দেশ? দক্ষিণ সুদান। এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম দেশ, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এতটুকু হয়ে গেল কিভাবে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হলো, কিভাবে তারপরে জাতিসংঘ কি ছিল, কিভাবে এর অকালে কি পতন ঘটলো, আর 193তম দেশটির নাম কি। আর একটা কথা মনে রাখবে যে আমি যে একটু আগে আলোচনা করলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অর্থাৎ সংবিধানের নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ, সেই সনদের মধ্যে কতগুলি ধারা আছে মনে রাখবে, কতগুলি অধ্যায় আছে মনে রাখবে, ঠিক আছে, আর প্রস্তাবনা কয়টা আছে মনে রাখবে, প্রস্তাবনা এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। ধারা আছে কয়টি মনে রাখবে, 111টি, ঠিক আছে, 111টি ধারা আছে অর্থাৎ আর্টিকেল আছে, অধ্যায় আছে 19টি, আর একটি প্রিয়াম্বেল আছে, ঠিক আছে, একটি। যেমন আমাদের যে ভারতের সংবিধান আছে, সংবিধান কি আবার বলছি, যে আমাদের দেশের সংবিধান বলতে একটা দেশ কিভাবে পরিচালিত হবে তার যে নিয়ম কানুনের যে একটা নথি, সেটাই হচ্ছে সংবিধান। ঠিক তেমন এই সংস্থাটা চালানোর জন্য, পরিচালনা করার জন্য, এর কার্যাবলী কিভাবে সম্পাদিত হবে তার জন্য যে নিয়ম কানুনের একটা নথি, সেটা হচ্ছে সংবিধান, আর সংবিধানের নাম হচ্ছে সনদ। আর এখানের মধ্যে 111টি ধারা আছে অর্থাৎ আর্টিকেল আছে। এই আর্টিকেলের মধ্যে আর কি বিস্তৃত লেখা আছে যে কিভাবে কোন কাজ কিভাবে হবে। তাহলে কতগুলি ধারা আছে বা কতগুলি আর্টিকেল আছে মনে রাখবে, 111টি ধারা আছে। অধ্যায় কতগুলি আছে, অধ্যায় আছে 19টি অধ্যায়, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু আর্টিকেল আছে, ঠিক আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু করে আর্টিকেল আছে। আর একটা প্রস্তাবনা আছে, যেমন ভারতেরও সংবিধানের মধ্যে একটা প্রস্তাবনা আছে, তারপরে পার্ট আছে 25টি অর্থাৎ অধ্যায় আছে 25টি আমাদের ভারতের সংবিধান, ঠিক আছে। ঠিক তেমনই এই সংস্থারও সংবিধান আছে এবং তার আর্টিকেল অর্থাৎ ধারা, অধ্যায় এবং প্রস্তাবনা আছে। আর এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধারার সংখ্যাটা আর এই অধ্যায়ের সংখ্যাটা, ঠিক আছে, মনে রাখবে। হয়ে গেল। তাহলে এবার আমরা আর দুটি লাস্ট পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে এই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভস অফ ইউনাইটেড নেশনস, আর এই সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহ অর্থাৎ প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশন। এই দুটি টপিক আলোচনা করব। আগে প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা এগুলি কিন্তু সবগুলি নোট করে রাখো। এখন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহ, যে এই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি, ঠিক আছে, লক্ষ্যটা কি। দেখো তোমাদের মনে হচ্ছে যে এত বড় বড় লিখিয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষায় তো এমসিকিউ আসবে, তাহলে এগুলি পড়ার কি দরকার, দেখো বেসিক আইডিয়া রাখা দরকার, ঠিক আছে। আমি পড়িয়ে দিচ্ছি এগুলি, তোমরা নোট করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা যা বলছি তা শুধু একবার মন দিয়ে শোনো। দেখো যে এই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভস কি, যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের যে উদ্দেশ্য, এটা সংবিধানের, সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান আছে তার 1 নম্বর ধারায়, ঠিক আছে, 1 নং ধারায় কিন্তু লেখা আছে, মনে রাখবে 1 নং ধারায়, 1 নং ধারাতে এই 4টি উদ্দেশ্যের কথাই আছে, মনে রাখবে। তাহলে যদি প্রশ্ন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের 1 নং ধারায় কতগুলি উদ্দেশ্যের কথা রয়েছে, তাহলে মনে রাখবি 4টি উদ্দেশ্যের কথা রয়েছে, ঠিক আছে, এই 4টি আমি লিখে দিয়েছি। আর যদি কোশ্চেন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জে কত নম্বর ধারায়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় উদ্দেশ্য সমূহ বর্ণিত রয়েছে, তাহলে মনে রাখবে 1 নং ধারায় কিন্তু উদ্দেশ্য সমূহ লেখা আছে, ঠিক আছে। তাহলে দুইভাবে কোশ্চেন আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের কত নং ধারায় উদ্দেশ্য লেখা আছে, তাহলে 1 নং, আর 1 নং ধারায় কয়টি উদ্দেশ্য আছে, 4টি উদ্দেশ্য আছে। কি কি একবার বলে দিচ্ছি, দেখো ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। তাহলে আগেই বলেছি যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি বা লক্ষ্য কি, যে আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং নিরাপত্তা রক্ষা করা, অর্থাৎ পৃথিবীর মধ্যে যাতে শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে তার জন্য সচেষ্ট থাকা এই সংস্থার কাজ। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সমস্ত জাতিকে সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিকে স্বীকৃতি দান করা। তাহলে এই বিশ্বের যে সমস্ত জাতি আছে তাদেরকে সমান অধিকার যাতে পায় তা দেখা হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জের কাজ, ঠিক আছে, যাতে ভেদাভেদ না করা হয়, এক জাতির সঙ্গে অন্য জাতির সমান অধিকার দেওয়া হয়। নেক্সট হচ্ছে
যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতাবাদের সঙ্গে সম্পর্কিত সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ করা। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে আর সাংস্কৃতিক ও মানবতাবাদের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, এই যে টপিকগুলো আছে সেই ব্যাপারে, সেই সম্পর্কিত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতা বলতেই এই যে বিশ্বের মধ্যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে বর্তমানে 193টি দেশ আছে, সেই 193টি দেশ মিলে তারা তাদের মধ্যে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই যে অর্থনৈতিক যে সমস্যা আছে, সামাজিক যে সমস্যা আছে, সাংস্কৃতিক যে সমস্যা আছে তার সমাধান করবে। ঠিক আছে, এটাই বলছে যে আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ করা, এটার মানে এটাই। ঠিক আছে, এখানের মধ্যে এই যে সংগঠন, এই সংস্থার মধ্যে যতগুলি দেশ আছে তারা সবাই মিলে তারা সাহায্য সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যা, পৃথিবীর মধ্যে যাতে শান্তি বজায় থাকে, নিরাপত্তা বজায় থাকে, তাদের মধ্যে আর্থিক, সাংস্কৃতিক, সামাজিক যে সমস্যা আছে তার সমাধান করবে তারা মিলে। 4 নম্বর যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে উপরোক্ত উদ্দেশ্যগুলি রূপায়িত করার জন্য জাতিপুঞ্জ একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে উপরোক্ত এই 3টি যে উদ্দেশ্য আলোচনা করলাম, তাহলে এটাই বলছে উপরোক্ত উদ্দেশ্যগুলি রূপায়িত করার জন্য, এই উদ্দেশ্যগুলিকে রূপায়িত করার জন্য জাতিপুঞ্জ, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে, এটা একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে, তাই না? এই সংস্থা এর জন্যই তৈরি হয়েছে যাতে সমস্ত দেশ নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, একটা সংস্থার মধ্যে সকল দেশ একত্রিত হয়ে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 4টি উদ্দেশ্য। মনে রাখবে, একটা বেসিক আইডিয়া তো তোমরা নিলে যে এই সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্যটা কি, উদ্দেশ্য কি। ঠিক আছে, পৃথিবীর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এবার দেখব যে এই সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহ। এখন দেখো যে জাতিপুঞ্জের নীতিসমূহ অর্থাৎ প্রিন্সিপালস অফ দ্য ইউনাইটেড নেশন, এখানে টোটাল 60টি নীতি আছে। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ বা ইউএন চার্টার। সেই সনদের 2 নং ধারায়, ঠিক আছে, 2 নং ধারায় এই প্রিন্সিপালস অর্থাৎ নীতিসমূহের কথা উল্লেখ আছে, মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে কত নং ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহ উল্লেখ আছে, তাহলে মনে রাখবে 2 নং ধারায়। আর এই 2 নং ধারায় কতগুলি নীতি অর্থাৎ প্রিন্সিপালস আছে, মনে রাখবে 60টি। টোটাল 60টি প্রিন্সিপালস অর্থাৎ নীতি আছে। তাহলে সেই 60টি নীতি কি কি সেটা একবার দেখো। যে ফার্স্ট নীতি হচ্ছে যে জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সমান। জাতিপুঞ্জের মধ্যে যে 193টি দেশ আছে বর্তমানে, প্রত্যেক রাষ্ট্রই যে কিন্তু সমান, ভেদাভেদ করা যাবে না। আমেরিকা যুক্তরাষ্ট্র উন্নত দেশ, আফ্রিকার অনেক দেশ আর কি অতটা ডেভেলপ নয়, এর জন্য তাদের মধ্যে ভেদাভেদ চলবে সেটা কিন্তু না, প্রত্যেক রাষ্ট্রই এই সম্মিলিত জাতিপুঞ্জে সমান। নেক্সট হচ্ছে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের দ্বারা আরোপিত দায়িত্ব পালন করবে। তাহলে জাতিপুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, বর্তমানে 193টি রাষ্ট্র আছে, তার মধ্যে ভারতও একটি রাষ্ট্র। তাহলে এই সমস্ত দেশ কি করবে, এই রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের দ্বারা আরোপিত কর্তব্য যে আছে, জাতিপুঞ্জের দ্বারা আরোপিত কর্তব্য কি, যে পৃথিবীতে যাতে শান্তি বজায় থাকে, নিরাপত্তা বজায় থাকে, তার জন্য ইউএন চার্টারে অর্থাৎ সংবিধানের মধ্যেও, এই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের মধ্যেও অনেক কিছু উল্লেখ আছে। তাহলে সেই দায়িত্বগুলি পালন করবে এই দেশগুলি, 193টি দেশই। নেক্সট পয়েন্ট হচ্ছে 3 নম্বর, যে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করবে। তাহলে যদি কোনো বিরোধ বাধে দেশগুলির মধ্যে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে দেশগুলি তারা কি করবে, যে এখানে 3 নম্বর নীতিতে বলা হয়েছে সেই দেশগুলি শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করবে। ঠিক আছে, কোনো যুদ্ধ যাতে না হয়। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংস্থাটি এর জন্যই গঠন করা হয়েছিল যাতে পৃথিবীর মধ্যে শান্তি আর নিরাপত্তা বজায় থাকে, তার জন্য এই 3 নম্বর নীতিতে বলা হয়েছে যে কোনো বিবাদ বাঁধলে তা যাতে শান্তিপূর্ণ উপায়ে, টেবিল টকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যাতে সেই উপায়ের মীমাংসা করা যায়। 4 নম্বর যে নীতি বলেছে সেটা হচ্ছে যে সকল সদস্য রাষ্ট্র কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না অথবা বল প্রয়োগ করবে না। তাহলে সকল যে সদস্য রাষ্ট্রগুলি আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের, তার মধ্যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না। রাজনৈতিক স্বাধীনতা বলতে এক দেশ অন্য দেশকে নিয়ন্ত্রণ যাতে না করে তার কথা বলা হচ্ছে, অন্য দেশকে বল প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, একটা দেশ শক্তিশালী দেশ, যেমন আমেরিকা একটা শক্তিশালী দেশ, চীন একটা শক্তিশালী দেশ, এর জন্য অন্য একটা দরিদ্র দেশ বা যেই দেশটি ডেভেলপমেন্ট অতটা হয়নি সেই দেশকে যদি প্রভাবিত করার চেষ্টা করে, সেই দেশকে যদি বল প্রয়োগ করে, তাহলে সেইটা কিন্তু করা যাবে না, সেটা এই 4 নম্বর নীতিতে বলা হয়েছে।
5 নম্বর যে নীতি বা প্রিন্সিপাল সেটা হচ্ছে যে সমস্ত সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জকে সব দিক দিয়ে সাহায্য করবে। সব দিক দিয়ে অর্থাৎ জাতিপুঞ্জ যদি কোনো একটা পদক্ষেপ নেয়, যে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সমস্ত দেশ জাতিপুঞ্জের সেই যে পদক্ষেপ তাকে সমর্থন করবে এবং সব দিক থেকে সাহায্য করবে, সেটা সামরিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে যে সমস্ত রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয় তারাও যাতে সনদ মেনে চলে, তার দিকেও লক্ষ্য রাখবে এই সদস্য রাষ্ট্রগুলি। যে জাতিপুঞ্জের যে সকল রাষ্ট্র সদস্য নয়, পৃথিবীর মধ্যে কিন্তু 193টি দেশ নেই, তারও বেশি আছে। তাহলে আরও যে দেশগুলি আছে তারা তো আর সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়, কিন্তু তারাও যাতে এই সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদের মধ্যে যে নীতিগুলি আছে তা যাতে মেনে চলে, তার দিকে লক্ষ্য রাখতে হবে এই সদস্য রাষ্ট্রগুলির। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর, অর্থাৎ লাস্ট যে নীতি সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তাহলে সম্মিলিত যে জাতিপুঞ্জ আছে এটা কোনো একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ইন্টারনাল ব্যাপারে কোনো কিছু হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, কিন্তু এটা 7 নম্বর অধ্যায়ের, ঠিক আছে, 7 নম্বর যে অধ্যায় আছে সেই 7 নম্বর অধ্যায়ের অনুযায়ী যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই নীতিটা কার্যকর হবে না। এই 7 নম্বর নীতি তখন কিন্তু কার্যকর হবে না, এটা মনে রাখবে। তাহলে এই প্রিন্সিপালসগুলি তোমাদের অতটা মনে রাখার দরকার নেই, শুধু একটু শুনে রাখো যাতে মাইন্ডে একটু থাকে। তোমাদের এমসিকিউ আকারে আসবে, তাই একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখলাম। আর একটা জিনিস মনে রাখবে যেটা বলা হয়নি, প্রথমে বলতে লাগতো, সেটা হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস, এই যে ওয়ার্ড, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? তাহলে মনে রাখবে এই যে শব্দটা, এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল রুজভেল্ট। ঠিক আছে, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই নামটা মনে রাখবে। ইনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাহলে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টই প্রথম এই ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ এই শব্দটা ব্যবহার করেছিলেন, এটা মনে রাখবে। তাহলে আজকে এই সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে যা যা ফ্যাক্ট ছিল, এর উদ্ভব কীভাবে হয়, এর উদ্দেশ্য কী, এর নীতি কী, সমস্ত আলোচনা করা হয়ে গেল। এখন আরেকটু আলোচনা করে দিচ্ছি যে এই সম্মিলিত জাতিপুঞ্জের 6টি প্রিন্সিপাল অর্গান আছে, সেটা সম্পর্কে আজকে আর আলোচনা করব না, আজকে এখানেই সমাপ্ত। শুধু একটা ওভারভিউ দিয়ে রাখছি যে পরের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। দেখো, এই সম্মিলিত জাতিপুঞ্জ একটা আন্তর্জাতিক সংস্থা যার মধ্যে বর্তমানে 193টি দেশ আছে। তাহলে এত বড় একটা সংস্থা কাজ করতে গেলে এর কতগুলি প্রিন্সিপালস অর্গান আছে, অর্থাৎ বিভাগ আছে। এর টোটাল 6টি বিভাগ আছে। সেই 6টি বিভাগ আমরা আস্তে আস্তে আলোচনা করব পরের ভিডিওতে। তাহলে সেই 6টি বিভাগের নাম শুধু আমি এখন বলে রাখছি, তোমরা শুধু একটু মনে রাখো, এখন পরে তো আবার বিস্তারিত আলোচনা করবই। যেই 6টি প্রিন্সিপালস অর্গান আছে অর্থাৎ বিভাগ আছে, তার মধ্যে যে প্রথম অর্গান, ঠিক আছে, প্রথম যে প্রিন্সিপালস অর্গান তার নামগুলি এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে সাধারণ সভা, নেক্সট ক্লাসে আমরা এটাই পড়ব, প্রথম সাধারণ সভা, ঠিক আছে, ইংরেজিতে বললে জেনারেল অ্যাসেম্বলি। তাহলে এটা ফার্স্ট পড়ব, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে। এখন শুধু মনে রাখো 6টা কি কি, তারপরে তো আমি আবার পড়াবই প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়, ইংরেজিতে বললে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার সম্পর্কেও পড়বো আমরা। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওছি পরিষদ, ওছি পরিষদ, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে যে 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সচিবালয়, সচিবালয়। তাহলে এই যে 6টি প্রিন্সিপালস অর্গান, এই নামগুলো মনে রাখবে।
ঠিক আছে। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অতি পরিষদ আর সচিবালয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেইটা সেটা হচ্ছে যে এটা নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত আর এখানে সচিবালয়। ঠিক আছে, এই দুটিও ইম্পর্টেন্ট আছে, তা আমরা এই দুটিও আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আর সেই ক্লাসে আমি সাধারণ সভা নিয়ে আলোচনা করব। তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।